স্বামীজির চোখে নারীরা কেমন ছিল? নারী শিক্ষার কথা বারংবার তিনি বলেছেন। ওনার একটি কথা আছে যে আমি কি বিধবা। স্বামী বিবেকানন্দ কোথাও একটা সেই সাহস তার হয়নি বা কুলিয়ে উঠতে পারেননি, তাই কি? স্বামী বিবেকানন্দ মনেই করতেন না যে এটা নিয়ে কোনো আন্দোলনের দরকার আছে, কারণ স্বামী বিবেকানন্দের নিজের বোন আত্মহত্যা করেছিলেন। স্বামীজি একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে শিক্ষা। হাতে রিভলভার তুলে নিয়েছি, মাথার ঘোমটা কিন্তু কখনো খুলিনি। তোমরা যদি বই পড়ো তাহলে তোমরা বিধবা হবে। নারী ছাড়া কিন্তু আমরা সমাজকে কখনো ভাবতে পারি না। যা 500 পুরুষ করতে পারে 5 জন নারীর ক্ষমতা সেই রকম। নতুন যদি কিছু করতে হয় তাহলে আমরা করব। কিসের জন্য বিদ্যাসাগর? মানুষ নিশ্চয়ই জানতে চাইবে যে কৌলিন্য প্রথাটা আসলে কি ছিল? আসলে কি ছিল। স্বামীজি একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে শিক্ষা। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব স্বামীজির চোখে নারীরা কেমন ছিলেন, কি ভাবতেন তিনি নারীদের নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীদের যে অবস্থান ছিল, যে অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, অর্থাৎ কৌলিন্য প্রথা, বাল্যবিবাহ, এগুলো নিয়ে স্বামীজি কোনো স্ট্যান্ড নিতে পেরেছিলেন? ফার্ম স্ট্যান্ড, সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন? কি বলেছিলেন তিনি মেয়েদের? এই সমস্ত কিছু নিয়ে আজ পর্যন্ত সেইভাবে আমরা কোনো পডকাস্ট দেখিনি, আর তাই আজকের এই পডকাস্ট। আর আজকের এই পডকাস্টে বলবার জন্য যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি অত্যন্ত শ্রদ্ধেয়, পরিচিত, সুবিখ্যাত। আমাদের সঙ্গে রয়েছেন পরিচিত, স্বনামধন্য সাহিত্যিক, গবেষক, লেখক ডক্টর পূর্বা সেনগুপ্ত। নমস্কার, স্বাগত আপনাকে। আমি কথা না বাড়িয়ে প্রথমেই আপনার কাছে জানতে চাই যে একটা সমাজ তখনই এগোয় যখন নারীরা এগোয়। তৎকালীন সমাজে যখন স্বামীজি সেই সময় যখন তিনি কাজ করছেন, সামাজিক সংস্কার করছেন, সেই সময় মেয়েদের অবস্থাও কিন্তু করুণ। স্বামীজি কি ভেবেছিলেন মেয়েদের নিয়ে? পরে আমরা ডিটেইলে যাব, কিন্তু তিনি কি ভাবতেন সেই সময় মেয়েদের নিয়ে? স্বামী বিবেকানন্দ নারীকে নারী শক্তি বলেছেন, একটি সামাজিক শক্তি। যেমন অর্থনীতি একটি সামাজিক শক্তি, ঠিক তেমনিভাবেই নারী হলো সামাজিক শক্তি, অর্থাৎ সমাজকে পরিচালিত করার ক্ষমতা তার আছে। স্বামীজি বলছেন যে যেমন একটা পাখি একটা মাত্র ডানাতে কখনো উঠতে পারে না, তার দুটো ডানাই আবশ্যক। ঠিক তেমনি পুরুষের মতো নারীও যদি সমানভাবে, সমান তালে যদি শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন বিষয়ে যদি স্বাবলম্বী না হয়, তাহলে কিন্তু সামগ্রিক উন্নতি, আমরা যেমন নারী এবং পুরুষ দুটিকে আলাদা, পরস্পর বিরোধী এখনও দেখি একটি সামাজিক সমস্যা হচ্ছে, স্বামীজি কিন্তু সেটি বলেননি। বলছেন দুটোকে সমানভাবে উঠতে হবে, তবেই একটি সমাজ ওই পাখির মতো সুন্দর উঠতে পারবে। তার থেকেও বড় একটি কথা স্বামীজি একবার বলেছেন। স্বামীজি তার ভারতীয় নারী লেকচারে তিনি বলেছেন, যদি 500 পুরুষ একটি দেশকে স্বাধীন করতে পারে, তাহলে 5 জন নারীর পক্ষেই সেটা সম্ভব। তার এমন শক্তি রয়েছে, যা 500 পুরুষ করতে পারে 5 জন নারীর ক্ষমতা সেই রকমই। একটি নারী সে ঘরে বাইরে সব কিছুতেই গঠনমূলক একটি ভূমিকা গ্রহণ করে সর্বত্র, সর্বক্ষণ। নারী ছাড়া কিন্তু আমরা সমাজকে কখনো ভাবতে পারি না। এখন স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাটাকে আমরা বিচ্ছিন্নভাবে ব্যবহার করেছি। কোথাও থেকে একটা কোটেশন তুলে নিয়ে ব্যবহার করেছি, কখনো আমরা সেটার নেতিবাচক একটি ব্যাখ্যা দিয়েছি, কখনো বা সেটার ভুল ব্যাখ্যা দিয়েছি। কিন্তু সামগ্রিকভাবে স্বামী বিবেকানন্দ নারী সম্বন্ধে কি বলেছিলেন, ভারতীয় নারী যেমন, তেমনি বিশ্বের নারীও ঠিক তেমনই। যে স্বামীজি যখন এসেছিলেন, তার যে যুগ 19বিংশ শতাব্দী, তখন ভারতবর্ষের নারীদের খুব চরম দুরাবস্থা যাকে বলে। ঐতিহাসিকরা বলে থাকেন ভারতীয় নবজাগরণ হলো নারী জাগরণেরই সমার্থক, নারীদেরই জাগরিত করার এটা একটা প্রথম উদ্যম ছিল। কিন্তু স্বামীজি দেখিয়েছেন শুধুমাত্র ভারতবর্ষের নারী নয়, কিন্তু সমগ্র বিশ্বের নারী তখন একটা আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে।
আমাদেরকে বলা হচ্ছে যে গার্গী মৈত্রীর দেশ, সেই দেশের মেয়েদের বলা হচ্ছে যে তোমরা যদি বই পড়ো তাহলে তোমরা বিধবা হবে, এরকম বলা হতো, তোমাদের বৈধব্য আসবে। যখন স্বামীজি সিস্টার নিবেদিতার স্কুলে তৈরি করবেন, তখন যখন মিটিং করছেন, তখন শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত, গৃহী ভক্তদের মধ্যে থেকে কেউ মেয়ে দিতে চাইছেন না তার স্কুলে। এমন ক্রাইসিস ছিল যে একটি বিদেশিনী, তারপরে আবার সে পড়াশোনা করবে। কিছু ব্রাহ্ম আন্দোলন আমরা তার আগে দেখেছি, তারা ইংরেজি যারা শিখতে চাইতেন বাড়িতে মেম রেখে পড়াশোনা করাতেন। যেমন রবীন্দ্রনাথ সিস্টার নিবেদিতাকে বলেছিলেন তার মেয়েকে ইংরেজি শেখার জন্য, সিস্টার নিবেদিতা সেটা কখনোই রাজি হননি, বলে নিজের ভাষায় সে শিখুক। এই অবস্থাতে আমরা দেখছি বিদেশে কিন্তু নারীরা তখন রাজনৈতিক যে অধিকার, ভোটাধিকার নিয়ে লড়ছে, এবং সেটা বিরাট আন্দোলন। এই যে দুটো সমাজেই দুরকমভাবে সামাজিক দিক দিয়ে নারীরা আন্দোলন করছেন, ধীরে ধীরে এক নারী সমাজের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হচ্ছে। কারণ যে অত্যাচার নারীদের উপর ছিল, সেই অত্যাচারের কিন্তু কোনো সীমা ছিল না। স্বামী বিবেকানন্দ দেখেছিলেন যে নারীদের উপর চাপানো হয়েছে এমন কিছু রীতিনীতি যেটা ধর্মের নাম দিয়ে, কিন্তু হিন্দু ধর্মের কোথাও তার উল্লেখ নেই। এটি সামাজিক পুরোহিত শ্রেণী এবং সমাজটাকে পরিচালিত করছেন, তাদের কিন্তু এটা একটা নতুনভাবে নারী সমাজকে দমিয়ে রেখে নতুন করে একটা নিজেদের ফেভারে সমাজটাকে চালাবার জন্য একটা প্রয়াস মাত্র। যেমন কৌলিন্য প্রথা, আমরা সবসময় বলি যে স্বামী বিবেকানন্দ কি কৌলিন্য প্রথাটি সম্বন্ধে কিছু বলেছেন, কিংবা বিধবা বিবাহ সম্বন্ধে তিনি কিছু বলেছেন? তিনি কি বিধবাদের বিবাহ দিয়েছেন? কিংবা তিনি বাল্য বিবাহ নিয়ে কিছু বলেছেন? তিনি বাল্য বিবাহ নিয়ে বলেছেন। তিনি খুব সুন্দর বলেছেন যে তোরা ওই 10 বছরের ব্যাটা বিউনিরা 6 বছর হলেই তোরা বলবি পরগোত্র করে দাও, চিঠিতে লিখছেন তিনি তার শিষ্য, তোদের ওই বাল্য বিবাহের মধ্যে আমি নেই। মানে তিনি একদমই সমর্থন করছেন না। বলে তোরা একটা কাজ কর, ছেলেদের বেশি বয়সে বিয়ে দে, এবং ছেলেদের যদি তোরা বেশি বয়সে বিয়ে দিস তাহলে মেয়েদের স্বাভাবিকভাবেই কিন্তু বেশি বয়সে বিয়ে হবে। এবং নারী শিক্ষার কথা বারংবার তিনি বলেছেন, সেজন্যই তিনি কিন্তু নারী শিক্ষার জন্যই তিনি নিবেদিতাকে এনেছিলেন। কিন্তু বিধবা বিবাহ নিয়ে আমরা অনেক সমালোচনা পাই যে উনি কিছু বলেননি, কারণ ওনার একটি কথা আছে যে আমি কি বিধবা যে আমাকে এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। কারণ উনি চাইতেন যে এই যে উইডো ম্যারেজ যেটা আমরা বলি, সেটা কিন্তু আমরা আমাদের শাস্ত্রে বা পুরাণ বা মহাকাব্যে পাই। যেমন উলুপির সঙ্গে অর্জুনের বিয়ে, উলুপি বিধবা ছিলেন, উইডো ছিলেন, হ্যাঁ তিনি উইডো ছিলেন, এটা তো আমরা মহাভারতেই পাই। এবং মধ্যযুগেও আমরা দেখতে পাই যে এই বিধবা বিবাহ ছিল না যে একদম তা নয়। কিন্তু যখন প্রথম বিধবা বিবাহ আরম্ভ হলো, যখন বিদ্যাসাগর ঠিক করলেন যে হ্যাঁ আবার হবে জিনিসটা, তিনি পরাশর সংহিতার মধ্যে বিধবা বিবাহের কথা লেখা আছে এবং বিস্তারিত করা রয়েছে। তখন রাধাকান্ত দেব বা আমাদের শোভাবাজারের রাজবাড়ি, তারা যে ধর্মসভা করেছিলেন, তারা ভাবলেন যে বিদ্যাসাগরের উঠে আসাটা কীরকম, একদম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, কিন্তু এনারা তো রাজা, এনারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি তার থেকে উচ্চ অবস্থায় তারা বিলং করেন। তো তারা ভাবলেন আমরা করব, সেটা নতুন যদি কিছু করতে হয় তাহলে আমরা করব, কিসের জন্য বিদ্যাসাগর? তারা তখন প্রতিবাদ করলেন, এটাই তখন আন্দোলনে পরিণত হলো। এই ধর্মসভার প্রতিবাদে কিন্তু বিধবা বিবাহকে আন্দোলনে পরিণত করেছিলেন। বিদ্যাসাগর তখন পরাশর সংহিতাকে দেখালেন এবং দেখিয়ে বললেন যে হ্যাঁ আছে আমাদের শাস্ত্রে, সংহিতা শাস্ত্রে রয়েছে, এবং সেইটার থেকে এস্টাবলিশ হলো।
স্বামীজি মনে করেছেন যে এটা তো আমাদের সমাজে ছিলই, তাহলে এটা নিয়ে আন্দোলন কেন? এবং উনি আরেকটি তার ভিউ ছিল, তিনি বলছেন যে আমাদের যে সমাজে ছেলের সংখ্যা কম, মেয়ের সংখ্যা বেশি, সেই জন্য বলা হয়, কোনো সময় বলা হতো যে একটি মেয়ে যদি সুযোগ পেয়ে থাকে তো তাকে, যে মেয়েটি সুযোগ পায়নি তাকে আগে প্রায়োরিটি দিতে হবে। সেজন্যই অনেক, আমাদের তো ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, সুতরাং অনেক স্থানে কিন্তু বিধবা বিবাহটা রেস্ট্রিক্টেড ছিল। কিন্তু এটার বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীনতা আন্দোলন বা ভারতের জাগরণ গড়ে উঠবে বলে স্বামী বিবেকানন্দ কিন্তু মনে করতেন না। আসলে মূল ছিল কৌলিন্য প্রথার মধ্যে, কারণ ছোট ছোট বাচ্চা মেয়েরা বিধবা হতো, সেই কারণেই কিন্তু সমাজের অবস্থা এত শোচনীয় হয়ে উঠেছিল। বিধবা বিবাহটাকে আমরা যদি কৌলিন্য প্রথা থেকে আলাদা করে দেখি তাহলে কিন্তু হবে না। বাল বিবাহ এবং কৌলিন্য প্রথা, এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু আমরা বিধবা বিবাহে পৌঁছতে পারি, যেটা আমাদের সমাজে শাস্ত্রে ছিলই। সেটা নিয়ে আবার ওই পরাশর সংহিতাকে সামনে রেখে সেটাকে এস্টাবলিশ করার মধ্যে কোনো স্বামীজি কখনো কিন্তু সেটা কোনো ব্যাপারেই আমরা দেখেছি তিনি কখনো সংহিতা শাস্ত্র বা কোনো কিছুতে, যেমন জাতি ব্যবস্থা, সেটাকে কিন্তু তিনি ওই রকমভাবে এস্টাবলিশ করেননি। তিনি পরিবর্তনটাকে সবসময় চেয়েছেন। তুমি জানো পেছনটাতে অতীতে কী ছিল, কেন এটা করা হয়েছিল, এবং বিবর্তনের ইতিহাসটা জানো, তারপরে তুমি সেটাকে একটা রেমেডিতে আসো। তুমি অতীতও জানলে না, তুমি ভবিষ্যতে কি হবে সেটাও বুঝলে না, শুধু বর্তমানটাকে নিয়ে কাজ করলে বা কিছু বললে, তার মধ্যে কিন্তু চিরস্থায়ী কোনো পরিবর্তন আসে না। স্বামীজি বলছেন, যারা সংস্কারক আছেন তারা চাইছেন গাছটার ডালপালাগুলোকে ছেটে দিতে, আমি চাই সমূলে উৎপাটন। কিন্তু নিন্দুকেরা বলেন যে যেখানে বিদ্যাসাগর রুখে দাঁড়িয়েছিলেন নারীদের জন্য সমাজের বিরুদ্ধে, স্বামী বিবেকানন্দ কোথাও একটা সেই সাহস তার হয়নি বা কুলিয়ে উঠতে পারেননি, তাই কি? না, সেরকম ঘটনাটি ছিল না। ছিল বিদ্যাসাগর নতুনভাবে আবার বিধবা বিবাহটিকে প্রচলন করতে চেয়েছিলেন কোনো একটি বিশেষ ঘটনাতে, কিন্তু ধর্মসভা যখন তাকে আটকে দিল তখনই আন্দোলন হলো, তখন তিনি রুখে দাঁড়ালেন। কিন্তু স্বামী বিবেকানন্দ মনেই করতেন না যে এটা নিয়ে কোনো আন্দোলনের দরকার আছে বা কোনো সংহিতা, পরাশর সংহিতা সাহিত্য নিয়ে সেটাকে প্রমাণ করার প্রয়োজন আছে, কারণ এটা তো একটি ব্যতিক্রমী ব্যাপার যে কোনো একজন পরিবারে খুব ছোট বয়সে তার বিবাহ হয়েছিল, তাকে আবার বিবাহদানের কথা বাবা ভাবছেন বা বাড়ির লোকেরা ভাবছে। এটার উপরে কোনো জাতির উন্নতি পরিমাপ নির্ভর করে না, বিবেকানন্দ সেটাই বলেছেন। তার মূল লক্ষ্য ছিল বাল বিবাহ রোধ। ছোটবেলায় যে বিবাহ, তার 6 বছর বয়সে তাকে গৌরীদান করতেই হবে, নইলে এক ঘরে করে দেওয়া হবে, এবং তার সঙ্গে ছিল কৌলিন্য প্রথা। আচ্ছা, আমরা একটু কৌলিন্য প্রথাটার কারণ ভেতরে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা নিশ্চয়ই জানতে চাইবে যে কৌলিন্য প্রথাটা আসলে কি ছিল। আসলে কি ছিল? আসলে ছিল মহারাজা আদিসুর, তার কোনো পুত্র সন্তান ছিল না। আমরা জানি আমাদের বাংলাদেশে তন্ত্রের প্রভাব বেশি, বৈদিক আচার কম। তিনি তখন একটি পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য কনৌজ থেকে 5 জন, মতান্তরে 7 জন ব্রাহ্মণকে নিয়ে আসেন, এবং সেই ব্রাহ্মণেরা যখন এলেন তখন আদিসুর রেডি ছিলেন যে তাদেরকে অভ্যর্থনা করবেন। কিন্তু তাদের আমরা যেমন দেখেছি না যে একদম সিং দরজায়, রাজার সিং দরজাতে তার মন্ত্রীরা রয়েছেন, সমস্ত পারিষদরা রয়েছেন, রাজাকে খবর দেবেন, রাজা তখন আসবেন। এবার মন্ত্রীরা দেখছেন যারা এলেন ব্রাহ্মণ তারা ঘোড়ায় চড়ে, এবং তাদের গায়ে চামড়ার পোশাক।
তখন তারা খবর পাঠালেন রাজাকে যে আপনি এনেছেন ঠিকই, কিন্তু আমাদের মনে হচ্ছে না এরা খুব নিষ্ঠাবান। এরা চামড়ার পোশাক পরেছে এবং এরা ঘোড়ায় চড়ে এসেছে। তখনকার দিনে তো ব্রাহ্মণের কনসেপ্টটা অন্যরকম, গলায় পইতে তারা একদমই চিত্রটা অন্যরকম আমরা দেখেছি। তখন আদিসুর বললেন, ঠিক আছে, ওদেরকে বলো বিশ্রাম করতে, আমি পরে দেখা করব। ব্রাহ্মণরা হাতে গন্ডুসে জল নিয়েছিলেন রাজাকে আশীর্বাদ করার জন্য। ওরা যেই শুনলেন যে রাজা আসছেন না, রাজা পরে দেখা করবেন, তখন সেই আশীর্বাদী জলটি একটা শুকনো কাঠ পড়েছিল, মানে মরা গাছ পড়েছিল, বৃক্ষ, সেই তার উপরে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার থেকে নতুন পাতা গজালো আর কি। সেটা দেখে তখন মন্ত্রীরা অবাক হয়ে গেলেন যে আশ্চর্য ব্যাপার তো এটা। তারা সঙ্গে সঙ্গে রাজাকে জানালেন। রাজা এলেন, খুব ধুমধাম করে পুত্রেষ্টি যজ্ঞ হলো, ওনার পুত্র সন্তান লাভ হলো রাজার। এই যে ব্রাহ্মণদেরকে রাজা কি করলেন, এক একজনকে এক একটা গ্রাম দিলেন, দিয়ে তারা বাংলাতেই বসবাস করতে দিলেন। অমুক গাঁয়ের ব্রাহ্মণ, তমুক গাঁয়ের ব্রাহ্মণ, এরকম। এবার এই যে তিনি দিলেন, দেওয়ার পরে তারা তো একজন এসেছিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তো ধীরে ধীরে বংশবৃদ্ধির ফলে বিরাট হয়ে গেল, গ্রামও বৃদ্ধি হতে থাকলো এবং তাদের আচার ব্যবহারেও নানা রকমের পরিবর্তন এলো। বল্লাল সেন যখন সেন রাজত্ব তখন তিনি ভাবলেন যে আচ্ছা, এরা তো এত আচারী বলে এদের এত দাপট, এত নিষ্ঠাবান, এরা কি সত্যি সত্যি এখনো সেরকমই নিষ্ঠাবান বা আচারী রয়েছেন? তো এদেরকে ডাকা যাক, দেখি কি করে। তো তাদেরকে নিমন্ত্রণ করলেন। এবার যখন নিমন্ত্রণ করলেন যে পার্টিকুলার একটা ডেটে যে আপনারা আসবেন, তো কেউ এলেন অনেক তাড়াতাড়ি, কেউ এলেন এই কিছুটা দেরি করে, আবার কেউ এলেন অনেক দেরি করে। তখন রাজা ভাবলেন যে যিনি তাড়াতাড়ি এসেছেন তিনি ব্রাহ্মণদের যে দৈনিক যে সন্ধ্যা আহ্নিক যে 2 বেলা করে, যাতে তাদের যে রিচুয়ালস করার কর্তব্য সেগুলোকে না করেই তারা চলে এসেছেন যে রাজ অনুগ্রহ পাওয়ার জন্যে। সুতরাং এদের মধ্যে আচারটা বেঁচে নেই, সেরকমভাবে নিষ্ঠাটা নেই। যারা এসছেন আর তারপরে যারা এসছেন তাদের মধ্যে কিছুটা আছে। একবারে শেষে যারা এসেছেন তারা অনেক বেশি আচারী, তারা হচ্ছেন কুলীন। এই আরম্ভ হলো কুলীন কনসেপ্টটা। এটা তো কোনো ধর্মগ্রন্থ থেকে নেওয়া নয়, এ তো রাজা নির্দেশ করেছিলেন। এটা তো পুরোটাই সামাজিক জিনিস, লোকাচার, একদমই লোকাচারও নয়, হ্যাঁ, রাজার নির্দেশ। এবার যারা কুলীন বলে যাদেরকে চিহ্নিত করা হলো, তাদের একটা সামাজিক স্ট্যাটাস বিশাল হয়ে গেল। তারা তখন নিজেদের মধ্যে বিবাহ করলেন। খুব কম ঘর ছিল। এমনও কাহিনী আছে যে একজন মরণাপন্ন রোগী, তিনি কুলীন ব্রাহ্মণ, তাকে প্রথম মেয়েটির সঙ্গে, 3টি মেয়ে, প্রথম মেয়েটির সঙ্গে বিবাহ দিচ্ছেন যথেষ্ট পণ দিয়ে, এবং তার যে আঁচল, সেই আঁচলের বিবাহের যে ওড়না পড়ে, সেই ওড়নার যে সেখান থেকে একটা সুতো বার করে বেঁধেছেন। বেঁধে ঘরে আরও 2জন আছে, তাদেরকে ওই বধূর মতো সাজিয়ে তাদের আঁচলের সঙ্গে সেই সুতোটাকে বাঁধা হয়েছে। তার মানে একজন মেয়ের খরচায় তিনি 3জনকেই পার করলেন কুলীনের হাতে। কিছুক্ষণ পরেই সেই ভদ্রলোক মারা গেলেন এবং 3জনেই বিধবা হয়ে গেলেন। এরকম যদি নিয়ম হয় যে 6 বছরের মেয়েকে আমাকে বিয়ে দিতেই হবে এবং দিতে হবে আমাকে কুলীন ব্রাহ্মণের সঙ্গে, তাহলে কি হয়? তাহলে একটা অসম অবস্থার সৃষ্টি হয়, তাই তো। কিন্তু এটা কোনো হিন্দু ধর্মের সাথে এর কোনো কানেকশন নেই, মানে বৈদিক রীতিনীতির সঙ্গে কোনো কানেকশন নেই। কেউ কখনো বলে যাননি, কখনো কোনো শাস্ত্রে লেখা নেই। শুধুমাত্র এটা বৈদেশিক যে আমাদের আক্রমণগুলো আমরা দেখেছিলাম, তখন মানুষ পুরোহিতদের উপর বেশি নির্ভরশীল ছিলেন। এই পুরোহিতদের উপর নির্ভরশীলতার জন্যেই এই ঘটনাটি ঘটেছিল।
কারণ কি, তারা অর্থ পেতেন তো, তাদের একটা খেরোর খাতা থাকতো এবং এক একজনের 70-80টি করে মেয়ের সঙ্গে বিয়ে হতো এবং তাদের প্রফেশনই ছিল ঘুরে 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 তারা শ্বশুরবাড়িতে ঘুরে ঘুরে তাদের নিজেদের যে টাকা পয়সা ইত্যাদি সেগুলি আদায় করতেন। এবং একটি মেয়ে এসে হয়তো জীবনে কোনোদিনও বিয়ের দিনই সে দেখলো এবং তারপরে আর কোনোদিনও সে দেখা হতো না। এবার তখনকার যখন আস্তে আস্তে ধীরে ধীরে খবরের কাগজ আসছে, সুলভ সমাচার ইত্যাদি, সেই সমস্ত কাগজে আমরা দেখছি অনেক মেয়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসছে পতিতাবৃত্তি করার জন্যে। কারণ সকলের পক্ষে তো এরকম সামাজিক মানে দমনের মধ্যে থাকাটা সম্ভব নয়। প্রতিবাদী মেয়েরাও ছিল নিশ্চয়ই। আর তারপরে কি ছিল, একটি মেয়ে ছোটবেলায় যখন বিধবা হয়ে গেল, সেই মেয়েটির চারপাশে অনেক রকমের, বাড়িতে থাকলেও তার সে যে খুব সুস্থভাবে থাকতে পারতো তা নয়, এবং তার মানে বিধবাদের আহার সম্বন্ধে এত বেশি কড়াকড়ি ছিল যার কোনো মানে নেই। এটা কোথাও লেখা নেই যে বিধবারা এরকমটাও তো শুনেছি যে মা সধবা, মা খাচ্ছেন, মা আছে, হ্যাঁ, আর মেয়ে বিধবা, তাকে 6 বছর কি 5 বছরের মেয়ে, তাদের সেদ্ধ ভাত দেওয়া হচ্ছে। এ তো ছিলই, এটা তো মানে ভীষণ রকমের ছিল। এখনো ভারতবর্ষের কোনো কোনো অঞ্চলে এরকম আছে। কিন্তু আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে শ্রীমাকে কিন্তু মাছ খেতে বলছেন, এবং তিনি কিন্তু আজীবন লাল পাড় শাড়ি পরেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাদা থান রাক্ষসে বেশ, ও তোমরা পরে আমার কাছে এসো না। তিনি লাল পাড় শাড়ি পরেছেন চিরজীবন। হ্যাঁ, এই যে এগুলো কি, এগুলো তো বিরাট একটা প্রতিবাদ না? এই প্রতিবাদটা গড়ে উঠেছিল যখন শ্রীরামকৃষ্ণদেব দেহ রাখলেন তারপরেও। হ্যাঁ, হাতের প্রতিবাদ, সাইলেন্ট প্রতিবাদ। এটা প্রতিবাদ তো, যে হাতের বালা খুলতে গেছেন, উনি দেখা দিয়ে বলছেন তুমি কেন হাতের বালা খুলছো, আমি কোথায় গেছি, আমি এ ঘর আর ও ঘর। মেয়েদেরকে তারা যে স্বাধীনতা দিয়েছেন সেই যুগে, সেখানে আন্দোলন করেননি কোনো, কিন্তু তারা দিয়ে গিয়েছেন হচ্ছে এমন একটা খোলা জানলা যেখান থেকে মেয়েরা নিজেদেরকে তৈরি করতে পারে। কোনো রকমের খাওয়া দাওয়ার কোনো বাঁধন বা কোনো কিছু, হ্যাঁ, কোনো একটি খুব দৃঢ় কৃচ্ছতাপূর্ণ আধ্যাত্মিক সাধনা যদি কেউ করতে চায়, তার জন্য অনেক কিছু দরকার, ঠিক আছে, আমি ঈশ্বর লাভ করব, আমার জন্য সাধনার দরকার। কিন্তু একটি সাধারণ মেয়ে, তার উপর তো আমি অনেক কিছু চাপিয়ে দিতে পারি না। একজন মা, নিবেদিতা এটি খুব সুন্দর করে বলছেন আর কি, যে একজন মা, তুমি যদি বলছেন, তিনি নিজের বন্ধু মিস ম্যাকলাউডকে, স্বামী বিবেকানন্দের আরেক শিষ্যাকে বলছেন, তুমি যদি দেখো একটা হিন্দু বাড়ির স্ট্রাকচার, দেখবে যে তার যে ঠাকুমা, সে একটা কোনো মঠের সিনিয়র নানের মতো, তিনি শেখাচ্ছেন, তিনি পুরাণ কথা শেখাচ্ছেন, তিনি আচার ব্যবহার শেখাচ্ছেন, কি করে পোলতে তৈরি করতে হয় শেখাচ্ছেন, যে ফ্যামিলির ট্র্যাডিশন শেখাচ্ছেন নতুন বউকে, চুরি করে তাকে যে তার যে প্রয়োজনীয় জিনিস সেগুলো তিনি দিচ্ছেন, তার আদরে এবং শাসনে। হ্যাঁ, নতুন বধূ, ছোট্ট বধূ, সে বড় হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে সেটা অত্যাচারে পরিণত করতে হবে। সেই অত্যাচারটাকে কিন্তু কখনোই স্বামী বিবেকানন্দ মানেননি। কারণ স্বামী বিবেকানন্দের নিজের বোন আত্মহত্যা করেছিলেন শ্বশুরবাড়ির অত্যাচারে। তিনি এটা খুব ভালো জানতেন যে একটা পরিবারের মেয়ে যখন আত্মহত্যা করে, তখন মানে এই শ্বশুরবাড়ির অত্যাচারে বা সামাজিক নিয়মের জন্য, তখন তাদের ওপর দিয়ে কি যন্ত্রণা যায়। সুতরাং বিবেকানন্দ সম্বন্ধে, বিবেকানন্দের নারী চিন্তাকে যদি আমরা মাপতে চাই বা দেখতে চাই বা ঠিক বিশ্লেষণ করতে চাই, আমরা শুধুমাত্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ থেকে তিনি কি বলেছিলেন, তিনি স্পষ্ট বলেছেন যে শুধুমাত্র একটা বিধবার বিবাহ দিয়ে কিন্তু আমি নারী স্বাধীনতার কোনো রকমের মানে সীমানাটাকে বা তীব্রতাটাকে বৃদ্ধি পাচ্ছে এরকম ভাবতে আমি চাই না।
সত্যি কথা বলতে গেলে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন তিনি দিয়েছিলেন এবং সিমলাতেই প্রথম হয়েছিল, সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। যাদেরই তিনি বিয়ে দিয়েছিলেন তারাই আবার বিদ্যাসাগরকে অনেক রকমের মানে সমালোচনা করেছিলেন। এবং স্বামীজি এটা নিশ্চয়ই বলেছিলেন যে একটি বিধবার যে শুচি শুভ্রতা রয়েছে, যে পবিত্রতার উপরে যদি সে দাঁড় করানো তাকে যায়, তাহলে সেটা অনেক বেশি সুন্দর। কারণ আমাদের দেশে ছেলের সংখ্যা কম, মেয়ের সংখ্যা অনেক বেশি। সেই জন্য যে বিবাহিত জীবনের স্বাদ পেল না যে মেয়েটি, তাকে কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে। এর মানে এই নয় যে তিনি বিধবা বিবাহকে একদম মানে অপছন্দ করেছেন বা তিনি মূল জিনিসটাকেই উপড়ে ফেলতে চেয়েছেন, সেটা হচ্ছে বাল বিবাহ এবং কৌলীন্য প্রথা। তিনি অত্যন্ত তীব্র ভাষায় এই দুটির নিন্দা করেছেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে পূর্বাদি একটা প্রশ্ন আমার ভীষণ করতে ইচ্ছে করছে যে তিনি যখন রুট থেকেই সামাজিক এই ব্যাধিটাকে নষ্ট করে দিতে চেয়েছিলেন, শেষ করে দিতে চেয়েছিলেন, মেরে দিতে চেয়েছিলেন, তার মানে তার একটা অল্টারনেটিভ কোনো ভাবনা ছিল। তিনি নিশ্চয়ই চেয়েছিলেন যে এই ছোটোখাটো জিনিসগুলো না করে একেবারে বড় আকারে মেয়েদের জন্য একটা সামাজিক সংস্কার করতে। সেটা কি ছিল? স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, শ্রীরামকৃষ্ণ এসছেন উইমেন এবং মাস, জনসাধারণ এবং নারীর জন্য। এই দুটোর ক্ষেত্রেই যদি আমরা উন্নতির কথা ভাবি বা কি করে উন্নতি করা যাবে এটি ভাবি, তাহলে স্বামীজি একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে শিক্ষা। এডুকেশন, এডুকেশন, এডুকেশন 3 বার বলছেন স্বামীজি। শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এই শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা ঠিক ঠিক চেতনা আমরা জাগাতে পারবো। কারণ আমরা জানি মেয়েদের হাত থেকে যখন বইটা কেড়ে নেওয়া হয়েছিল, তখন কিন্তু তারা ভাবতো সত্যি আমরা বই স্পর্শ করলে বিধবা হয়ে যাব। ওটাই তাদের কাছে বিরাট বড় ভীতির ব্যাপার ছিল। কিন্তু আমাদের তো মৈত্রেয়ী গার্গীরা ছিলেন। স্বামীজি বলছেন এমন এক দিন আসবে যখন ভারতীয় নারী ভারতীয় পরিচ্ছদে ভারতবর্ষের সংস্কৃতির কথা বলবে। আমি দিব্যচক্ষে দেখছি সেদিন একটি মহাতরঙ্গ আসবে, এরকম বলছেন স্বামীজি। এবং স্বামীজি নিবেদিতাকে বলছেন যে দেখো, এখন আমাদের যা অবস্থা, একটা সিংহিনীর প্রয়োজন। তুমি সেরকম সিংহিনী সদৃশ একটি ব্যক্তিত্ব, কারণ আমরা এখন জন্ম দিতে পারছি না, আমাদের সামাজিক অবস্থাটা এরকম। এবং শুধু তাই নয়, তিনি যখন নিবেদিতাকে আনছেন, নিবেদিতাকে তৈরি করছেন, একদম তিনি তার হাতে ছেড়ে দিচ্ছেন না। তিনি নিবেদিতাকে পুরাণ শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের গৃহী মহিলা ভক্ত ছিলেন যোগীর মা, উনি পুরাণ কথকতাতে খুব এক্সপার্ট ছিলেন। তার কাছে নিবেদিতা শুনছেন। ওনার বই আছে ক্রেডল টেলস অফ হিন্দুইজম। এবং যখন যাচ্ছেন সেকেন্ড টাইম, যখন বিদেশে যাচ্ছেন, তখন সেই জাহাজের মধ্যে স্বামীজি প্রুফ দেখে দিচ্ছেন। নিজেও রামায়ণ, মহাভারত, সাবিত্রী, দময়ন্তী, সীতার কাহিনী তিনি লিখেছেন। নিবেদিতাও কিন্তু ক্রেডল টেলসের মধ্যে সুন্দর সুন্দর গল্প লিখেছেন, যেগুলো মানুষকে, মেয়েদের গড়ে তুলবার জন্য অত্যন্ত উপযোগী। নিবেদিতাকে যখন দেওয়া হলো, নিবেদিতা বারে বারে বলছেন, স্বামীজি আমি কবে থেকে কাজ শুরু করব? স্বামীজি থামছেন, বলছেন ঠিক আছে দেখছি। তারপরে প্রথম তিনি নিয়ে গেলেন সারদা মায়ের কাছে। আর ওনার মনের মধ্যে একটা দ্বিধা ছিল যে মা কি তাকে অ্যাকসেপ্ট করবেন, ব্রাহ্মণের বিধবা। নিবেদিতাকে শাড়ির কুচি ঠিক করে দেওয়ার জন্য গঙ্গা নাইতে হয়েছিল, তাকে মাছের কাঁটা বেছে দেওয়ার জন্য গঙ্গা নাইতে হয়েছিল। যে বুড়ি মেড, বলছে বুড়ি ঝি বলে ডাকতেন নিবেদিতা, সে একটা উনুন তৈরি করে দেবে বলে তার কাছ থেকে পয়সা নিয়েছিলেন, উনুন তৈরি করে দেওয়া হলো। তখন দেখছেন সে ওই পুরো আপাদমস্তক গায়ে জল ঢেলে বসেছেন, এতটাই বাড়াবাড়ি ছিল। সেইখানে দাঁড়িয়ে সারদা মা কি করে, শ্রীমা কি করে নিবেদিতাকে এবং মিস ম্যাকলাউড ও অলিবুলকে, 3 জন গিয়েছিলেন বিদেশিনী, তাদেরকে অ্যাকসেপ্ট করলেন, একসাথে খেলেন পর্যন্ত ফল। এবং নিবেদিতাকে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? তখন বলছেন এলিজাবেথ মার্গারেট নোবেল।
না, অত বড় নাম বলতে পারবো না, তোমাকে আমি খুকি বলে ডাকবো। এবং চিরটা জীবন নিবেদিতার কাছে মানে এটা আদর্শ, একটা শান্তির আলো হয়েছিলেন সারদাম। কারণ নিবেদিতা তার মধ্যে দেখেছিলেন স্বামীজির ভারতবর্ষের নারী সম্বন্ধে কি চেয়েছিলেন। একদিকে যেমন আধুনিকতা, অন্যদিকে হচ্ছে তেমনি আব্রু, সব মিলেমিশে একদম এক হয়ে গিয়েছিল। আমি আমার নিজের ব্যক্তিগত কথা একটুখানি বলতে চাই। আমার ঠাকুমা, তিনি তমলুকে এসেছিলেন, তাকে আনা হয়েছিল পরিবারের, তা আমার ঠাকুরদার সঙ্গে তিনি এসেছিলেন পূর্ববঙ্গ থেকে বিপ্লবের জন্য। তিনি অধিকাংশ সময় বাইরেই থাকতেন এবং তিনি নিবেদিতার ফলোয়ার ছিলেন। এবং উনি আমাকে বলেছিলেন যে দেখো, যুগের জন্য আমরা হাতে রিভলভার তুলে নিয়েছি, মাথার ঘোমটা কিন্তু কখনো খুলিনি। এই দুটোর, ভারতবর্ষের নারীর যে লজ্জাশীলতা, যে আব্রু, সেটার সঙ্গে তেজ, এই দুটোর যে মিশ্রণ চিরকাল ছিল, সেটি কিন্তু নিবেদিতার মধ্যে আমরা দেখতে পাই। এবং এটি কিন্তু স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন। তিনি বারবার বলতেন, আমি আমার ঠাকুমার মুখে শুনেছি, মাতঙ্গিনী হাজরা তো ইমোশনাল, একটা প্রসেশনে গিয়েছিল, তো জাতি গঠনের জন্য আমাদের চাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা যেভাবে স্বামীজিকে বুঝেছিলেন, সেরকমভাবে কিন্তু সত্যি কথাই মানে ভারতবর্ষের নারীর জাগরণের ক্ষেত্রে কেউ সেভাবে স্বামীজির মতকে উপস্থাপিত করতে পারেননি। স্বামীজি চেয়েছিলেন মেয়েরা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হোক, মানসিক দিক দিয়ে স্বাবলম্বী হোক, এবং তাদেরকে তিনি আধ্যাত্মিক স্বাধীনতার দেওয়ার কথাও ভেবেছিলেন। তিনি বারংবার বলছেন, আমি যে এত খাটছি, আমি যে এত ঘুরছি, এত জায়গায় যাচ্ছি, কিসের জন্য? মায়ের একটা মঠ হবে, মেয়েদের একটা সন্ন্যাসিনী মঠ হবে, আগে মা তারপরে বাবা। কিন্তু নানা কারণে সেটা হতে পারেনি, আগে বেলুড় মঠই হয়েছে। কিন্তু যেদিনকে বেলুড় মঠ প্রতিষ্ঠা হলো, তার পরের দিনই কিন্তু নিবেদিতা, শ্রীমা সারদা দেবী নিবেদিতা স্কুল প্রথম পুজো উদ্বোধন করলেন। কালী পুজোর দিন, আগের দিন 13ই অক্টোবর ছিল সেটি। এবং এই যে স্বামী শারদানন্দজি, যিনি শ্রীরামকৃষ্ণের পার্ষদ ছিলেন এবং অনেক দিন জেনারেল সেক্রেটারি ছিলেন, সম্পাদকের ভূমিকা পালন করেছেন, তিনি বলছেন শুধুমাত্র বাচ্চাদের অ আ ক খ পড়ানোর জন্য মা কিন্তু এটি করেননি, এটি মা করেছিলেন নারী আন্দোলনের জন্য, এটি একটি নারী মঠের জন্য। সারদা মঠ পরবর্তীকালে আমরা দেখছি এই যে সন্ন্যাসিনী হওয়ার যে অধিকার আছে তো মেয়েদের, সেটি কিন্তু স্বামীজি বারংবার বলেছেন। সুতরাং একটি মেয়ে তখন তো ছিল না, তখন কোনো, আমি বললাম না আমি আমার ঠাকুমার ক্ষেত্রে দেখেছি, এই মানুষটি সে সন্ন্যাসিনী হওয়ার মতো তার প্রবণতা ছিল, কিন্তু যুগ তাকে হতে দেয়নি। তো চিরটাকালই তিনি ওই মানে সব নারীর চোখ কিন্তু বনলতা সেনের মতো পাখির নীড়ের হয় না, কোনো কোনো নারীর পাখির ডানার মতনও হয়, সে উঠতে চায় খালি, সেই উঠতে চাওয়াটাকে কিন্তু মান্যতা দিয়েছিলেন। নইলে প্রথম যে সন্ন্যাসিনী শিষ্য শ্রীরামকৃষ্ণের গৌরীমা তখন কত বয়স, মানে 12-13 এরকম, কি আর একটু বড় হবে, তখন তাকে আটকে রাখা হয়েছে, তার এর মধ্যে তিনি পালিয়ে গিয়েছেন, তাকে ফিরিয়ে আনা হয়েছে, আটকে রাখা হয়েছে। সাগর মেলাতে নিয়ে গিয়েছেন বাড়ির লোকেরা তাকে, তিনি ইচ্ছা করে হারিয়ে গিয়েছেন ওই মেলা থেকে, দিয়ে সাগর মেলা থেকে চুল কেটে পুরুষ সেজে তিনি হিমালয়ে গিয়েছেন। এটি হচ্ছে বিবেকানন্দের আদর্শ নারী। একদম তিনি শিক্ষাতে সব দিক দিয়ে, যেই মানুষটি আত্মসম্মানে, যে মেয়ে নিজেকে মাথাটাকে উঁচু করে রাখবে, কুসংস্কার নিয়ে চলবো কেন, যেটা আমাদের শাস্ত্রে নেই, আমরা নিজেরা পড়ে জানবো শাস্ত্রে কি আছে কি নেই।
আমরা সেটা যখন পড়েছি তখন আমরা ঠিকভাবে জেনেছি। এখনও কিন্তু অনেক কিছু জানা আমাদের বাকি আছে, যে আমাদের সমাজটা কেমন ছিল। শুধু এটুকু আমি বলতে চাই যে বিবেকানন্দের নারী চিন্তার মধ্যে যে নেতিবাচক কথাগুলি আমরা শুনি, সেই নেতিবাচক কথাগুলি কিন্তু এটা মানে আমি খুব ক্ষমা চেয়ে নিয়েই বলছি, এটা মানে অল্পবিদ্যা থেকে বেরিয়ে আসা জিনিস। যদি আমরা স্বামী বিবেকানন্দের নারী চিন্তন তার লেকচারগুলোকে আমরা পড়ি, তাহলে দেখব তিনি বৈদিক যুগ থেকে কী করে নারীরা ধীরে ধীরে বেড়ে উঠেছে, তাদের বিবর্তনের ধারাটা তিনি দেখিয়েছেন। কিন্তু আর কেউ সেরকমভাবে কিন্তু দেখাতে পারেননি। যখন তিনি দেখাচ্ছেন বিবর্তনের ধারা, তিনি বৌদ্ধ যুগের যে সন্ন্যাসের প্রবণতা সেটাকেও সমালোচনা করছেন। বলে সন্ন্যাসীরা বলেছেন নারী নরকের দ্বার। পুরোহিতরা মেয়েদেরকে ঘর থেকে বাইরে থেকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, এবং এই পুরোহিত শ্রেণীর জন্য সন্ন্যাসী হয়েও স্বামী বিবেকানন্দের যে সমালোচনামূলক মন্তব্য এবং নারী জাগরণের ক্ষেত্রে, সেটি কিন্তু প্রত্যেকের জানাটাও দরকার। তাহলে কিন্তু আমরা কখনোই ওই নেতিবাচক কথাগুলো বলবো না। একদম আমরা অনেকটা জানতে পারলাম। আমি মন্ত্রমুগ্ধ হয়ে আজকে শুধু শ্রোতার মতোই শুনছিলাম। আমার মনে হয় শ্রোতারাও আজকের এই এপিসোডটা ঠিক সেভাবেই শুনবেন। স্বামীজি যার দর্শন, যার শিক্ষা, যার রুচি, যার ভাবনা, যার ধর্ম সম্পর্কে চিন্তা, এই ভারতবর্ষকে একটা অন্য জায়গা দিয়েছিল। গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষ তার ছবি আঁকতে পেরেছিল স্বামীজির চোখ দিয়ে, তার বাণী দিয়ে, তার বক্তৃতা দিয়ে। ঠিক তেমনই মেয়েদের জন্য তিনি কি ভাবনা ভেবেছিলেন, তা বোধহয় আজকে পূর্বাদির এই আলোচনা থেকে, আজকের পডকাস্ট থেকে আপনারা জানতে পারলেন। আমরা কখনো কোনো মানুষকে ভুল ভাবি, তার কথা অর্ধ সত্য বোঝার চেষ্টা করি না। কিন্তু যখন আমরা এই জ্ঞান সমুদ্রে ডুবে যাই, যখন আমরা বোঝার প্রকৃত অর্থে চেষ্টা করি, তখনই বুঝি। আর সেই বোঝার জন্যই তো এই প্ল্যাটফর্ম মাইথোলজি বাই ভেনেসা। আর সেই জন্য এখান থেকে আমার মনে হয় এটা একটা বহুদিন ধরে থাকবে এই পডকাস্ট। পূর্বাদি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না, কিন্তু ইউটিউব যতদিন থাকবে ততদিন এটা একটা শিক্ষণীয় পডকাস্ট হয়ে থাকবে। কারণ এই পডকাস্ট থেকে স্বামীজি নারীদের জন্য কি স্বপ্ন দেখেছিলেন, সেটা যুগ যুগ ধরে কি স্বপ্ন দেখেছিলেন, সেটাও কিন্তু বলা রইল। অর্থাৎ ভারতীয় নারীদের যে স্বকীয়তা, সেটাকে তিনি ছাড়তে বারণ করেছিলেন। এটাও বার্তা তার কথার মধ্যে ছিল। সিস্টার নিবেদিতাকে তিনি কেমনভাবে তৈরি করতে চেয়েছিলেন, অর্থাৎ নারীদের সম্পর্কে কি চেয়েছিলেন সেটা পরিষ্কার। আমরা আজকে মডার্ন বলতে যেটা বুঝি, সেটা কিন্তু স্বামীজি চাননি। মানে ভারতীয় নারীর স্বকীয়তা, তার আদর্শ, তার কালচার, তার সংস্কৃতি, তার পোশাক আশাক, সব কিছুকে ছেড়ে দিয়ে ওয়েস্টার্নাইজড হওয়ার কথা কিন্তু স্বামীজিও কোনোদিন ভাবেননি। শিক্ষাটাকে নিতে বলেছিলেন। আমার মনে হয় মহামানবরা আসেন, আমাদের শিক্ষা দেন, আমাদের জ্ঞান দেন, আমাদের সমাজের ছবি এঁকে দেন। আমরা ভুল ভাবি, আমরা ভুল পথে চলি। সময় এসেছে আবার নিজেদের সেই শিক্ষাগুলোকে ঝালিয়ে নেওয়ার। সত্যি জ্ঞান দিচ্ছি না, কিন্তু আজকের এই আলোচনা থেকে যা বুঝলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমরা হয়তো 100% সঠিক হতে পারবো না, কিন্তু আসুন না চেষ্টা করি। আমরা মেয়েদের যে স্বপ্ন আমাদের মহামানবরা মনীষীরা দেখেছিলেন, সেই স্বপ্নগুলোকে সফল করার জন্যই তো দেখেছিলেন। আমরা কেন বিপথে যাব? আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। এই পডকাস্টটা আপনারা ছড়িয়ে দিন। শুধুমাত্র মেয়েদের জন্য এই পডকাস্ট নয়, অনেক মেয়েদের বাবারা, ভাইয়েরা, দাদারা যারা রয়েছেন, কারণ হাতে হাত দিয়ে পুরুষ নারী মিলেই তো সমাজ গঠিত হয়। সবাই এটাকে ছড়িয়ে দিন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বললাম, যে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের কি মতামত, আপনারা ভারতীয় নারীদের কিভাবে দেখতে চান, স্বামীজির এই আদর্শকে সফল করার জন্য আপনারা কি প্রতিজ্ঞাবদ্ধ, সেটাও লিখুন। প্রত্যেকে লিখুন, পুরুষ নারী নির্বিশেষে। অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আরও একটা পডকাস্ট নিয়ে হাজির হচ্ছি। নমস্কার।